মানুষের দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হচ্ছে কিডনি। সেই কিডনি বিক্রির জন্য আবেদন করেছেন একজন, তার নাম নাজমুল ইসলাম, আমার ঠিক সামনেই রয়েছেন। আমরা একটু জানতে চাই তার কাছ থেকে যে তিনি এত বড় একটা সিদ্ধান্ত কেন নিলেন। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছে। এই যে কিডনি বিক্রি করার যে সিদ্ধান্তটা, এটা আসলে আপনার মাথায় কেন আসলে এবং কোন পরিস্থিতির শিকার হয়ে আপনি এটা করছেন? এটা আমি অনেক নিরুপায় হয়ে অনেক চিন্তা ভাবনার পরে এই সিদ্ধান্ত নিচ্ছি যে আমার আর কোনো রাস্তা নাই এছাড়া। যে আমি একটা ব্যবসা করতাম, এই ব্যবসাটা আমি 3 বছর এই ব্যবসাটা করছি। তো প্রায় ব্যবসাটা পরে মারি খাওয়া যাওয়ার পরে মানে এই সিদ্ধান্ত নিচ্ছি যে কিডনি বিক্রি করে আমি যত টাকা দেনা করছি এই দেনার টাকাটা আমি দিয়ে দিই। আপনার মোট দেনার পরিমাণ কত? 17 লাখ টাকার মতো। 17 লাখ টাকা। এর মধ্যে যেটা শুনলাম যে সুদে টাকা নিয়েছেন, সেটা কত টাকা? সুদে টাকা নিচ্ছি আমি, বইনা নিয়ে দিছে 4.5 লাখ টাকা, আর একটা আপু দিছে 1 লাখ টাকা, আরেকজনের তো 50,000, আরেকজনের তো 50,000। মোটমাট ধরা যায় যে 6.5 লাখ টাকা হচ্ছে আপনার সুদের টাকা, জি। তাই তো? আর বাকি যে টাকাটা সেটা কিভাবে আসছে? বাকি টাকাটা আমার লগে একজন ভাই ছিল, না আপন ভাই না, এমনি পরিচয় হয়েছে। হ্যাঁ, টাকা দিছে প্রায় 7 লাখ টাকার মতন হ্যাঁ আমার কাছে। না, আর একটা কার্ড ছিল, এই কার্ডটা আমি বন্ধক রাইখা 2.5 লাখ কিসের টাকা, কার্ড? মানে এটা রেশন কার্ড। রেশন কার্ড। আচ্ছা, এই কিডনি বিক্রি করে আসলে আপনি কত টাকা পাবেন, বা যখন আপনি এই বিজ্ঞাপনটা দিয়েছেন বিভিন্ন জায়গাতে, কতটি জায়গায় আপনি বিজ্ঞাপনটা দিয়েছেন? এটা আমি প্রথম ছাপাইছি হইলো 250 পিস, পরে আবার 200 পিস ছাপাইছি, পরে আবার 100 পিস, পরে আবার 100 পিস ছাপাইছি। কতগুলো জায়গায়, কোন কোন এলাকাতে লাগিয়েছেন এগুলো? এগুলো আমি লাগাইছি হইলো মিরপুরে লাগাইছি, সংসদ ভবনের ওই সাইডে লাগাইছি, তারপরে শাহবাগ থেকে এদিকে ধানমন্ডি, বাটা সিগন্যাল, সায়েন্স ক্লাব, আর ঢাকা মেডিকেল ওইদিকে, তারপরে ওই রাজারবাগ, শান্তিনগর, ওই দিক দিয়ে হচ্ছে মগবাজার, 7 রাস্তা থেকে আরো একটু ভিতর সাইডে লাগাইছে। আচ্ছা, এখন এই নাম্বারে আপনার এই যে কার্ডগুলো আপনি লাগিয়েছেন, বিভিন্ন লিফলেটের মতো লাগিয়েছেন, এগুলো দেখে কজন ফোন করেছে আপনাকে এই পর্যন্ত? এই পর্যন্ত অনেকজনে রিং দিছে, একজন রিং দিছিল, হ্যাঁ কইছিল কনফার্ম হ্যাঁ নিবে, নেওয়ার কথা কই আমরা 15 দিন মানে বসায় রাখছে। আমি আর আশায় 15 দিনের মতন ছিলাম। লাস্টে গেছে শুক্রবারে আমরা মানা করে দিচ্ছে যে মানে হ্যাঁ রিলেটিভের ভিতরে পায়ে গেছে। পরে আমরা মানা করে দিচ্ছে যে আপনি অন্যদিকে দেন, আমরা পায়ে গেছি। কত লাখ টাকায় আপনার সাথে চুক্তি হয়েছিল? মানে আমি বলছিলাম যে আমার দেনার টাকাটা দিলে আমার আর কিছু লাগবে না। বলছে ঠিক আছে, সমস্যা নাই, আমরা আপনার দেনার টাকাও দিয়া দিব, আর ওষুধ পানি যা লাগে ওইটাও আমরা দেখবো, মানে আমরা সুস্থ না পর্যন্ত এতটুকু বলছি। আচ্ছা, এরপর আর কোনো ফোন আসে না সহযোগিতা করার জন্য? মানুষ তো আসলে এরকম ভিডিও দেখলে বা এরকম যে লিফলেট দেখলে অনেকেই সাহায্য করতে চায়। আরেকজনের রিং দিছিল, মানে হ্যাঁ ইউটিউবে মানে আমার এই পোস্টারটা ভিডিও করে ছাড়ছিল, মানে লেখা দিয়েছিল মানে যে প্রতারক চক্র। আচ্ছা, পরে আমি এই লেখাটা পড়ে মানে দেখলাম যে প্রতারক চক্র। পরে আমি আবার এটাই মানে মেসেজ করছিলাম, ভাইয়া আমি প্রতারক চক্র না, আপনি মানে একজনের ব্যক্তিত্ব না জেনে প্রতারক হওয়াটা ঠিক না। মানে আপনার এই যে ভিডিও দেখে বা ওই যে ছবিটা, ওই ছবিটার ভিডিও করে নিয়ে ছেড়েছে বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখান থেকে কেউ আপনাকে প্রতারক বলছে এরকম কিছু, তাই তো? প্রতারক বলছে। এরপর আমি মেসেজ করলাম, ভাইয়া আমি প্রতারক না, আপনি মানুষের ব্যক্তিত্ব না জেনে একজনের প্রতারক বলাটা ঠিক না। তাইলে পরে উনি আবার আমার এই নাম্বার পাঠাইছে মানে মেসেজে। পরে আমি আবার কল দিয়ে যোগাযোগ করছি, ভাই আপনি যে প্রতারক বলছেন, ভাই আমি
আসলে আপনার তো চিনি নাই, আর আপনার তো আমি জানি না, আমি প্রতারক চক্র হইতে পারে। তারপরে ওনার সাথে দেখা করছি, দেখা করার পরে উনি আবার ভিডিও করছে। কি নাম, কোথায় থাকে? ওনার নাম জানি না, মানে উনি মানে আমার পরিচয় দিচ্ছে সাংবাদিক। তো হচ্ছে ভাইয়া যদি আপনার সাহায্য করতে পারি বা আপনার এটা সমাধান হয়ে যাইব। পরে ভিডিও করার পর থেকে উনি আর আমার সাথে যোগাযোগ করেন। উনি কল দিলে ভাই আমি কি করব, মানে আমার ওই লোকটা যে নেওয়ার কথা ছিল, আমি বলছি ভাই উনি মানা করে দিচ্ছে, আমি কি করব। পরে উনি বলতেছে আমি কি করব, আপনি আমাকে মানে ঋণ দিলে ডিস্টার্ব মনে হয়। পরে আমি এর সাথে যোগাযোগ করা বন্ধ করে দিচ্ছি।